স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশ ছাড়াও কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান ও বাহরাইনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরীক্ষার আয়োজন করা হয়েছে। 5 দেশের 8 কেন্দ্রে অংশ নিচ্ছে 350-র বেশি পরীক্ষার্থী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। দেশের পাশাপাশি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরাও। বাংলাদেশের সাথে মিল রেখে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশগুলোতে একই সময়ে শুরু হয় পরীক্ষা। সৌদি আরবের 2 কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে প্রবাসী শিক্ষার্থীরা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের রিয়াদ ও জেদ্দা শাখায় হয় পরীক্ষা। 2 কেন্দ্রের শিক্ষার্থী ছিল 150 জন। বাংলাদেশের সাথে মিল রেখে পরীক্ষা শুরু হয় স্থানীয় সময় সকাল 7টায়। বাংলাদেশের সঙ্গে সময়ের মিল রেখে এখানে সকাল 7টায় পরীক্ষা শুরু হয়েছে এবং শিক্ষার্থীরা সবাই 6:30টার মধ্যে হলে প্রবেশ করেছে এবং দূতাবাস থেকে কর্মকর্তা এসেছেন, ওনার তত্ত্বাবধানেই আসলে এই পরীক্ষা পরিচালিত হয়। অত্যন্ত সুন্দর এবং ভালো পরিবেশে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। অন্যান্য বছর আমরা অতীতে মাঝে মাঝে শুনতাম প্রশ্নপত্র পাস, বিভিন্ন কথাবার্তা শোনা যেত। আলহামদুলিল্লাহ বর্তমান সরকার খুব শক্তভাবে সেগুলি হ্যান্ডেলিং করে। দূতাবাসের তত্ত্বাবধানে বাহরাইনের রাজধানী মানামায় বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা দিচ্ছে 59 প্রবাসী শিক্ষার্থী। আমি তাদের পরীক্ষা সুন্দর হোক, সুষ্ঠু হোক এই কামনা করি। বাহরাইনে যেহেতু প্রবাসী বাংলাদেশি এই স্কুলে প্রায় 1000 ছাত্রছাত্রী রয়েছে এবং বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম ফলো করে এই শিক্ষা প্রদান করা হয় কেজি থেকে 12 পর্যন্ত। পুরো 100 মার্কের পরীক্ষা হচ্ছে। আশা করি স্টুডেন্টরা যতটুকু দেখলাম ভালোই রেসপন্স দিচ্ছে, তো পরীক্ষা সুষ্ঠু সুন্দরভাবে হচ্ছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশের মতো প্রবাসেও প্রথম দিন অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা। আলহামদুলিল্লাহ এক্সাম ভালো গেছে, আশা করি আগামী এক্সামগুলো ভালো হবে। আজকে আমাদের ফার্স্টে বাংলা এক্সাম খুবই ইজি ছিল আলহামদুলিল্লাহ। আর এখানে প্রবাসী থেকেও যে আমরা এসএসসি দিতে পারছি সেটার জন্য আসলে খুবই আনন্দিত লাগছে। আলহামদুলিল্লাহ আমরা এখানে পরীক্ষা দিতে পারে অনেক আনন্দিত। সংযুক্ত আরব আমিরাতের 2 কেন্দ্রেও হয় পরীক্ষা। আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলে 39 ও রাসাল খাইমার বাংলাদেশ স্কুলে 27 জন পরীক্ষা দেন। এছাড়া লিবিয়ার ত্রিপলি এবং ওমানের 2টি কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সুদানে আটকে পড়া 1,500 বাংলাদেশির অন্তত 700 জনকে দেশে ফেরানো শুরু হচ্ছে মঙ্গলবার। দেশটির রাজধানী খার্তুম থেকে বাসে পোর্ট সুদান, সেখান থেকে নৌপথে সৌদি আরব হয়ে বিমানে ঢাকা আনার পরিকল্পনা চূড়ান্ত করেছে সরকার। রোববার এই নিয়ে সমন্বয় সভা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হবে। সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপত্তার জন্য বিবদমান 2 গ্রুপের সাথে যোগাযোগের চেষ্টা সফল হয়নি বলেও জানান শাহরিয়ার আলম। 15 এপ্রিলের পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়নি সুদানে। রাজধানী খার্তুমে বাংলাদেশ দূতাবাস ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় হামলার পর শহর থেকে নিরাপদ দূরত্বে থাকতে হচ্ছে কর্মকর্তাদের। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নিলেও তাতে সাড়া মিলেছে 50%-এরও কম। খার্তুম থেকে 9টি বাসে করে পোর্ট সুদান, প্রায় 800 কিলোমিটারের সড়ক যাত্রা। তারপর সেখান থেকে পোর্ট জেদ্দা সৌদি সরকারের জাহাজে। জেদ্দা ও আশপাশের শহর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তাদের পর্যায়ক্রমে ঢাকা আনার পরিকল্পনা। 2 বা 3 তারিখে প্রথম লট যারা আসবেন পোর্ট সুদানে, তার একদিনের পর থেকেই, সেটা 2 হলে 3, 3-এ আসলে 4, এই সময়ের মধ্যে থেকে আমরা তাদেরকে নিয়ে আসতে পারবো। তার পরবর্তীতে 48 ঘন্টার মধ্যে মূলত জেদ্দা দিয়ে হবে আমরা আশা করছি। প্রয়োজনে মদিনাতে যে ফ্লাইট যায় সেটাও ডাইভার্ট করে এটা ডিট্যুর করতে পারবে বিমান বলেছেন। এ পর্যন্ত 700 জন রেজিস্ট্রেশন করেছেন, তাদেরকে আমরা খুব দ্রুততার সাথে নিয়ে আসতে পারবো। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, সৌদি, সুদান ও ইথিওপিয়ায় বাংলাদেশ মিশন প্রধান সহ দায়িত্বশীলদের নিয়ে সমন্বয় সভা করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখানে জেদ্দা, মদিনা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে তাদের ঢাকায় আনার সিদ্ধান্ত হয়। আমাদের যেসব হোটেল দেয়া হবে সৌদি কর্তৃপক্ষ থেকে, সেখান থেকে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইটে আমরা পাঠানো শুরু করব। সো এমন না যে অ্যাট এনি গিভেন পয়েন্ট অফ টাইম কোথাও
আটকে রেখে জড়ো করা হবে, তারপর একটা নির্দিষ্ট সংখ্যা হলেই তাদেরকে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তা নয়, অ্যাজ অ্যান্ড হোয়েন। এ দফা হামলার 2 সপ্তাহ পার হলেও কেন ফেরানো গেল না বাংলাদেশিদের, এমন প্রশ্নেরও ব্যাখ্যা দেন শাহরিয়ার আলম। আর্লিয়েস্ট পসিবল টাইমে রিঅ্যাক্ট করেছি এবং জেদ্দা থেকে আমাদের যেহেতু খার্তুম দূতাবাস কাজ করার মতো পরিবেশ নেই, আমাদের দূতাবাসের কর্মী কিন্তু জেদ্দা থেকে সেও জীবনের ঝুঁকি নিয়ে টাকা পয়সা জোগাড় করে আমরা এখান থেকে পাঠিয়েছি, তারপরে যাত্রা করেছেন। আমরা চেষ্টা করেছি এরকম কোনো এভিনিউ নেই, এরকম কোনো মেকানিজম নেই, বিকজ দে আর অ্যাট ওয়ার। সৌদির পাশাপাশি ইন্দোনেশিয়া সরকারের সহায়তায় ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত থাকা, খাওয়া ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারের জন্য দেশে আসবেন হাজারের বেশি যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি। আগামী 31 মে থেকে পর্যায়ক্রমে তারা দেশে এসে প্রচার ও গণসংযোগে অংশ নেবেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আনোয়ারুজ্জামান চৌধুরী ইলেকশন ক্যাম্পেইন কমিটি ইউকে। আবু হোসেনের সভাপতিত্বে আয়োজন পরিচালনা করেন সেলিম আহমেদ খান ও জামাল আহমেদ খান। বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। বক্তারা বলেন, আনোয়ারুজ্জামান নির্বাচিত হলে সুযোগ সুবিধা পাবেন সিলেটের প্রবাসীরাও। বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশটির মহারক শহরে এই আয়োজন হয়। সংগঠনের সভাপতি আইনুল হকের সভাপতিত্বে পরিচালনা করেন আখতারুজ্জামান সরকার ও আব্দুল হান্নান। ছিল বিভিন্ন খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতা, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়া হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। গেস্ট অফ অনার ছিলেন দূতালয়ের প্রধান একেএম মহিউদ্দিন কায়েস। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের তৃতীয় সচিব তাসির উদ্দিন। আরও ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিউদ্দিন আহমেদ, গিয়াসউদ্দিন মিয়াজি, মোহাম্মদ শাহজালাল, কায়েস আহমেদ সহ আরও অনেকে। ইতালির ভেনিসে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় মার্গেরা অডিটোরিয়ামে আয়োজন হয়। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা এই আয়োজনে অংশ নেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত হোসেন সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডয়েচে ওয়েলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল। প্রধান আলোচক প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সৈয়দ কামরুল সারওয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা সম্পাদক নাজদিন আক্তার। 1991 সালের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে সন্দ্বীপ অ্যাসোসিয়েশন উত্তর আমেরিকা। মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন মোহাম্মদ সিরাজউদ্দৌলা। এ সময় ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আলোচনা করেন মোহাম্মদ আলম জাহাঙ্গীর, সংগঠনের সহসভাপতি জাহাঙ্গীর আলম, মার্শাল, সাবেক সভাপতি রেফায়েতুল্লাহ চৌধুরী, যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুল করিম সহ অনেকে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বারী। আইএমএফের ঋণ বাংলাদেশের জন্য স্বস্তির জায়গা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানান, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেছেন আইএমএফের এমডি। যুক্তরাষ্ট্র সময় শনিবার বিকেল 3টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠানের শীর্ষ এই কর্মকর্তার সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। পরে এ বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। জানান, বৈঠকের বিষয়ে বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমি আপনাদের যে লোনটা নিয়েছি আইএমএফ এর, সেইটা একটা ব্রিডিং স্পেস হিসাবে, এন্ড শি অ্যাপ্রিসিয়েটেড ভেরি মাচ। বলে এই ধরনের ভিশন, এই ধরনের লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সার্বিক উন্নয়ন বিবেচনায় বিশ্বে বাংলাদেশ রোল মডেল। করোনার পরও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে বলেও মন্তব্য করেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক। মাননীয় প্রধানমন্ত্রীর কারণে তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অর্জনকে প্রশংসা করেন, আর সেই সাথে স্টেবিলিটি যেটা রেখেছে সেটারও প্রশংসা করেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আইএমএফ প্রধানের সাথে সাক্ষাতে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিতে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। মহসিনুল হাকিম, যমুনা নিউজ। চলতি বছর ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন 824 অভিবাসন প্রার্থী। গেল দেড় সপ্তাহে সংখ্যাটি ছিল 300-র কাছাকাছি। শনিবার এই তথ্য প্রকাশ করে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM। এক বিবৃতিতে জানানো হয়, ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে বেড়েছে আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দেওয়ার প্রবণতা, যার মাঝে তিউনিসিয়া উপকূলের সর্বোচ্চ মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। দেশটির বন্দরনগরী স্প্যাক্সের প্রশাসনিক মুখপাত্র ফাউজি মাসমুদি জানিয়েছেন, গেল 10 দিনই মিলেছে 2 শতাধিক মরদেহ। এর মাঝে আফ্রিকান নাগরিক ছাড়াও রয়েছেন সিরীয় ও বাংলাদেশি। হাসপাতালের মর্গে চাপ কমাতে দ্রুত সারা হচ্ছে দাফন। অবশ্য সমাহিত করার আগে পরিচয় নিশ্চিতের জন্য সবার ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। তিউনিসিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের প্রথম 4 মাসেই উপকূল থেকে ফেরানো হয়েছে 15,000-এর বেশি অভিবাসন প্রত্যাশীকে। এদিকে পেরু চিলি সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢলে চরম অরাজকতা তৈরি হয়েছে। শনিবার পেরু নিরাপত্তা বাহিনীর সাথে আশ্রয় প্রার্থীদের সংঘাত ঘটে। বর্জ্য ফেলে দুদেশের সড়ক অবরোধ করে আশ্রয় প্রার্থীরা। কিছুদিন ধরেই চিলি সীমান্তে জড়ো হয়েছেন শত শত মানুষ। তাদের বেশিরভাগই ভেনিজুয়েলার নাগরিক। মেক্সিকো বা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পেয়ে দেশে ফিরতে চান অনেকে। তবে বৈধ কাগজপত্র না থাকায় তাদের ঢুকতে দিচ্ছে না পেরু কর্তৃপক্ষ। শুক্রবার প্রায় 200 সেনা মোতায়েন করা হয় অঞ্চলটিতে। চরম ভাবাপন্ন অভয় মানবেতর দিন কাটছে অভিবাসন প্রার্থীদের। সংকট সমাধানে প্রতিবেশী দেশগুলোর সাথে আলোচনায় বসেছেন পেরুর প্রধানমন্ত্রী। তার নেশা সন্তান জন্ম দেয়া, একটি দুটি নয়, সংখ্যাটি 5 শতাধিক। শুক্রাণুদানের মাধ্যমে এত সন্তানের জন্মদাতা হয়েছেন তিনি। অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন নেদারল্যান্ডসের জোনাথন নামের এক ব্যক্তি। এবার তাকে থামার নির্দেশ দিয়েছেন আদালত। উন্নত বিশ্বে এই 21 শতকে শুক্রাণু দান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক দেশেই দাতাকে দেয়া হয় অর্থ। নেদারল্যান্ডসে সরকারি বা বেসরকারি হাসপাতালগুলোতে শুক্রাণু দানের জন্য একজন দাতা পায় $10 থেকে $20। দেশটির স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী অবশ্য একজন শুক্রাণুদাতা সর্বোচ্চ 25 জন সন্তানের বাবা হতে পারবেন। অথচ জোনাথন মেজর নামের 41 বছর বয়সী এক ব্যক্তির শুক্রাণু থেকে জন্ম হয়েছে 500-র বেশি সন্তান। এবার সেই ব্যক্তিকে থামার নির্দেশ দিলেন আদালত। আদালতের রায়ে জোনাথন আর কোনো হাসপাতালে শুক্রাণু দান করতে পারবেন না। নির্দেশ অমান্য করলে প্রতিবার তাকে $1,10,000 জরিমানা গুনতে হবে। এমনকি বর্তমানে যেসব ক্লিনিকে তার শুক্রাণু সংরক্ষণ করা আছে সেগুলো ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে। জোনাথনের কাছ থেকে শুক্রাণু নিয়ে বাবা মা হয়েছেন এমন বেশ কয়েকজনের প্রতিনিধি হিসেবে ডোনার কাইন্ড নামের একটি সংস্থার করা মামলায় এই রায় দেন আদালত। আমরা জানি ডোনারের শুক্রাণু থেকে জন্ম নেওয়া মানুষেরা জীবনের কোনো না কোনো সময় তার জন্মদাতা কিংবা আত্মীয় স্বজনের সাথে পরিচিত হতে চায়, কিন্তু একজনের পক্ষে 500 সন্তানের মুখোমুখি হওয়া অনেকটাই অসম্ভব ব্যাপার। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের মতে একজনের পক্ষে এতগুলো সন্তানের জন্ম দেয়া স্বাস্থ্যকর নয়। এ কারণে এই গণশুক্রাণু দান বন্ধ করতে চেয়েছি আমরা। অবশ্য জোনাথনের এই গণশুক্রাণু দানের বিষয়টি প্রথম আলোচনায় আসে 2017 সালে নেদারল্যান্ডসের ক্লিনিকগুলোতে তার শুক্রাণু দানে নিষেধাজ্ঞা দেওয়ার পর। যদিও ততদিনে নেদারল্যান্ডসেই শতাধিক সন্তানের জন্ম হয়েছিল জোনাথনের কাছ থেকে। এরপর বিশ্বের বিভিন্ন দেশের স্পার্ম ব্যাংকে শুক্রাণু দেয়া শুরু করেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশের দর্শক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।